নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অনেকদিন পর আমার এই চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা যারা SBSPA-তে ট্রেনিং করছি, আজকে আমাদের 3 সপ্তাহ কমপ্লিট হলো, তারই বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটার মাধ্যমে যারা ভবিষ্যতে গ্রুপ বি পদে, DSP পদে যোগ দিতে চলেছেন, পরবর্তীকালে যারা আসবেন, তারা একটা মেন্টালিটি কীভাবে প্রিপেয়ার হয়ে আসবেন সেই সম্পর্কে একটা ওভারঅল ধারণা পাবেন। প্লাস যারা পুলিশের ট্রেনিং কেমন হয় সেটা জানার জন্য যাদের ইচ্ছা, তারাও অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো এই ভিডিওয়ে আজকে আমার সাথে আছে আমারই 3 কলিগ, ডক্টর দিব্যেন্দু সাহা, যাকে আগেই আপনারা আমার ভিডিওতে দেখেছেন। উৎসব চন্দ্র, এনার ক্ষেত্রে বলে রাখি ইনি 2020 সালের সেকেন্ড র্যাঙ্ক হোল্ডার, কিন্তু কোনো কারণবশত ওই বছরে উনি যোগদান করতে পারেননি, তাই আমাদের সাথে ট্রেনিং করছেন। এবং আমার ডান দিকে রয়েছে ডক্টর বিশাল সরকার। তো এনারা আজকে ওভারঅল 3 সপ্তাহের যে এক্সপিরিয়েন্স, পুরো ট্রেনিংয়ের খুঁটিনাটি আজকে তোমাদের সাথে শেয়ার করবে। এবং আশা রাখবো যা যা কমেন্টে আরও যা যা জিজ্ঞাসা থাকবে সেই নিয়ে ভবিষ্যতে একটা আলাদা ভিডিও আমরা করব। তো আপনাদের যা যা কোয়ারিজ থাকবে আপনারা কমেন্টসে জানাতে পারেন। তো ফার্স্টে আমরা দিব্যেন্দুদাকে দিয়ে শুরু করি। তো দিব্যেন্দুদা, ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজকে আমাদের 3 সপ্তাহ কমপ্লিট হলো। তো এই 3 সপ্তাহে তুমি একটু আমাদের যদি ওভারঅল ভিউটা একটু বলো যে আমাদের সকালবেলা কিভাবে শুরু হয়, এবং জাস্ট সংক্ষেপে একটা যদি শিডিউলটা আমাদের একটু শেয়ার করো আমার দর্শকদের সাথে। থ্যাংক ইউ ভাই রিয়াজ। আমরা অ্যাজ এ ডিএসপি প্রফেশনাল আমরা 15 এপ্রিল জয়েন করেছি, এবং 15 এপ্রিল জয়েন করার পর থেকে 3 সপ্তাহ কেটে গেছে। বেসিক্যালি আমাদের দিনটা মানে ওয়ার্কিং ডেতে যেভাবে স্টার্ট হয় সেটা হচ্ছে 4:25 নাগাদ আমাদের ফল ইন হয়। ফল ইন মানে হচ্ছে যে আমরা যে কজন আছি আমাদের ব্যাচে, তারা সবাই মিলে আমরা একটা গ্রাউন্ডে একত্রে জমায়েত হই, এবং সেখানে আমাদের রোল কল হয়, এবং সেখান থেকে আমাদের অ্যাক্টিভিটি স্টার্ট হয়। অর্থাৎ সেখান থেকে আমাদের মাঠে যেতে হয়, এবং মাঠে গিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে সেগুলো করতে হয়, এবং সেটা করার পর আমাদের ব্রেকফাস্ট সেটা আমরা করি। এবং ব্রেকফাস্ট করার পর আমাদের ইনডোর ক্লাস থাকে 10টা থেকে 2টো। সেই ইনডোর ক্লাস আমরা মোটামুটি 2টো অবধি হওয়ার পর আবার আমরা ব্যারাকে ফিরি, এবং ব্যারাকে ফেরার পর আমরা লাঞ্চ করে নিয়ে তারপর একটু রেস্ট নিয়ে আবার আমাদের বিকেলে যে অ্যাক্টিভিটি থাকে সেই বিকেলে অ্যাক্টিভিটিতে আমাদের যোগদান করতে হয়। বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থাকে, এগুলো আমরা বিস্তারিতভাবে ভিডিওর পরে তোমরা জানতে পারবে। এবং তারপরে সেই অ্যাক্টিভিটি কমপ্লিট করার পর আমরা বিকেলে হালকা স্ন্যাক্স যেগুলো আমাদের থাকে সেগুলো আমরা খেয়ে নিয়ে তারপরে 8টার সময় রোল কলের যেটা আমাদের ফলিং হয় তার জন্য প্রিপেয়ার হতে হয়, এবং তারপরে আমরা সেই ফলিং হয়ে মানে সেটাই আমাদের লাস্ট অ্যাক্টিভিটি আর কি। তারপরে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়ি, এবং আবার সেই একই জিনিস আমাদের রিপিট করতে হয়, অর্থাৎ নেক্সট ডেতে আবার আমাদের 4:25 ফলিং হয়। এভাবেই আমাদের ওয়ার্কিং ডেগুলো এগোয়। আচ্ছা, তো এক্ষেত্রে আমি একটা জিনিস জাস্ট অ্যাড করবো। দাদা বললেন যে আমাদের 4:30 থেকে মাঠ শুরু হয়, কিন্তু আমাদের উঠতে হয় 3:30-র সময়। তো 3:30 থেকে উঠে আমাদের 1 ঘন্টা প্রিপারেশনে যাই, যেহেতু আমরা রুম শেয়ার করে, ভিডিওতে পরবর্তীকালে জানতে পারবেন, রুম শেয়ার করে আমরা যেহেতু আসি, তো সেই জন্য 3:30 উঠতে হয়, 4:30 থেকে আমাদের মাঠে ফলিং হতে হয়। আচ্ছা, তো আমি উৎসবদাকে বলবো যদি একটু মর্নিংয়ের আমাদের আউটডোরের শিডিউলটা যদি একটু বিস্তারিতভাবে বলেন যে কেমন কি ক্লাস হয় না হয়, কটা থেকে কটা অবধি ক্লাস হয়, এটা যদি একটু আউটডোরের শিডিউলটা একটুখানি যদি বলো উৎসবদা। থ্যাংক ইউ রিয়াজ। নমস্কার সবাইকে। আমাদের যেমন দিবেন্দুদা বললেন যে আমাদের মোটামুটি 3:30 থেকে প্রিপারেশন স্টার্ট হয়। তো বলতে গেলে আমাদের অ্যাক্টিভিটি 3:30 থেকেই শুরু হয়ে যায়। আমাদের মোটা 4:25 ফল ইন করার পর আমাদের মার্চ পাস্ট করতে করতে, অর্থাৎ লেফট রাইট বলতে বলতে একটা পার্টিকুলার পজিশনে, বিভিন্ন সময় সেটা চেঞ্জ হয়, এই অবস্থায় আমরা প্রায় 1.2 কিলোমিটার দূর, মানে আমাদের সিনিয়র অফিসার্স মেস থেকে যে প্যারেড গ্রাউন্ড সেটা অ্যারাউন্ড 1.2 কিলোমিটার দূর। তো ওখানে অ্যারাউন্ড 15 মিনিট মতো লাগে। তো মার্চ পাস্ট করতে করতে আমরা যাই ওখানে, গিয়ে আমরা সেখানে প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে ওয়েট করি যখন আমাদের যে কোম্পানি কমান্ডার আছে উনি আমাদের ইনস্ট্রাকশন দেয় কী করার হবে। তো তারপরে আমরা ইউজুয়ালি স্টার্ট করি প্রথমে স্ট্রেচিং দিয়ে, লাইট স্ট্রেচিং হয় যেটা কিনা আমরা কার্ডিও বলতে পারি। তারপরে আমাদের রানিং হয়। এবার যেমন শনিবার দিনই আমরা 2.4 কিলোমিটার রানিং করে এসেছি। তারপরে আবার আমাদের স্ট্রেচিং হয়, বিভিন্ন রকমের কার্ডিও এক্সারসাইজ, বিভিন্ন রকমের মাসেল এনহ্যান্সিং এক্সারসাইজ, বা যত ধরনের ফিটনেসটাকে এনহ্যান্স করার যত ধরনের এক্সারসাইজ করা যেতে পারে সেইগুলো বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে করানো হয়। এটা আমাদের যারা পিটিআই অর্থাৎ ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর আছেন বা ড্রিল ইনস্ট্রাক্টর বা অ্যাসিস্ট্যান্ট ড্রিল ইনস্ট্রাক্টর আছে তারা করার বিভিন্ন সময়। এইটা হয়ে যাওয়ার পর আমাদের একটা শর্ট 15 মিনিটের ব্রেক পাওয়া যায়। এবার এই 15 মিনিটের ব্রেকটা শুনতে 15 মিনিট হলে আমাদের কাছে ওটা 5 মিনিটের মতো, কারণ ওই সময়ের মধ্যে আমাদেরকে একটা রুমে গিয়ে
পুরো প্রপার ইউনিফর্মে উইথ প্রপার অ্যাকিউরেসি অর্থাৎ যে মানে ল্যানিয়ার্ড থেকে শুরু করে মাথার টুপির যে ইনসিগনিয়াটা সেটাও যেন একদম ঠিক অ্যাঙ্গেলে ঠিকভাবে থাকে, 2 ইঞ্চি বাচকের উপরে 1 ইঞ্চি বাচকের থেকে ডিস্টেন্স, এই সমস্ত জিনিস মেনটেন করে আবার দৌড়াতে মাঠে এসে পলিন হতে হয়। তারপরে মোটামুটি ধরে নিতে পারেন আমাদের যেহেতু 5টার থেকে মানে এই প্রপার ইয়েটা স্টার্ট হচ্ছে রানিং অ্যান্ড অল, তো আমাদের 5:40 অবধি এটা হয়। তারপরে আবার 6টায় মোটামুটি এখানে ভালো রকম রোদ পড়ে যায়। সেই রোদের মধ্যেই আমাদেরকে তখন পুলিশ প্যারেড যেটা আর কি সেগুলো করতে লাগে। এটা 2টো পিরিয়ড ধরে হয়। এই প্যারেড করার পর মোটামুটি আমরা 8:45 নাগাদ আবার মার্চ পাস্ট করতে 15 মিনিট পর অর্থাৎ 8টা নাগাদ মেসে ফিরে এসে তারপরে আমরা আবার 10টার সময় কলিনের জন্য রেডি হই। তো এটা হচ্ছে আমাদের মর্নিংয়ের আউটডোর এক্সারসাইজ। আর এছাড়া এরপরে আমাদের বিকেলবেলা অর্থাৎ 4টের থেকে একটা আছে, 4টের থেকে 6টা অবধি, সেই সময় আমাদের বিভিন্ন ইউএসি অর্থাৎ আনাম কমব্যাট বা পুলিশ পিটি অথবা গেমস পিরিয়ডও থাকে, ইয়োগা থাকে, এই ধরনের জিনিস এটা আপাতত রয়েছে। এরপরে আরও অনেক কিছু রাইফেল নিয়ে বা ড্রাইভিং, সুইমিং এটসেট্রা এগুলো আসবে। এই জিনিসগুলো আমাদের তখন করতে লাগে, তখনও 2টো পিরিয়ড ধরে জিনিসটা হয়। অ্যান্ড আমাদের এই যাতায়াত সবসময় স্কোয়াডে হয়, অ্যান্ড সবসময় আমরা মার্চ পাস্ট করতেই যাই। ইন্ডিভিজুয়ালি যাওয়া আমাদের অ্যালাউড নয়। তো ধন্যবাদ। এই ছিল আমাদের আউটডোর। এখানে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করব, আমাদের 5খানা আউটডোরের ক্লাস হয় এবং 5খানা ইনডোরের ক্লাস হয়। পার ডে আমাদের 10খানা করে ক্লাস অ্যাটেন্ড করতে হবে এবং প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন 40 থেকে 45 মিনিট অবধি হয়। তো মোরাললেস আমাদের দিনে 200 মিনিটের কাছাকাছি একটা মানে অ্যাক্টিভিটির মধ্যে আমাদের ইনভলভ থাকতে হয়, সেটা আউটডোর হোক ইনডোর হোক। আমি এবার বিশালকে বলবো যদি ইনডোরটা সম্পর্কে একটুখানি ব্রিফ দেয় যে কতগুলো ক্লাস হয়, কি ক্লাস হয়, এটা যদি একটু বিশাল বলে আমাদের। থ্যাংক ইউ রিয়াজ। আমাদের ইনডোরে মেনলি যেমন রিয়াজ বললো আমাদের 5টা ক্লাস হয়, সেটা 10টা থেকে 2টোর মধ্যে। ওটা প্রত্যেক ক্লাস 40 মিনিট করে থাকে, তার মধ্যে 5 মিনিটের ব্রেক থাকে, আর সেকেন্ড ক্লাসটার পরে একটা টি ব্রেক থাকে আমাদের। তো এইভাবে 5টা ক্লাস ডিভাইড করা আছে। এবার এর মধ্যে আমাদের যে সাবজেক্টগুলো আছে, স্পেশালি 9টা পেপার আছে আমাদের পরীক্ষা, তো ওই 9টা পেপারেরই ক্লাস হয়। সেটা ল ক্লাস হয়ে গেল, বিএনএসএস, তাছাড়া ক্রিমিনোলজি, পুলিশ স্টেশন ম্যানেজমেন্ট, এগুলো এখন ইনিশিয়ালি যেগুলো শুরু হয়েছে, এই ক্লাসগুলো পরপর হতে থাকে। তারপরে 5টা ক্লাস আমাদের জাস্ট 2টোর সময় শেষ হয়। 2টোর সময় আমরা নিজেদের মেসে ফিরে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিই। তারপরে নেক্সট যেমন উৎসব বললো যে 4টে থেকে আবার আমাদের 2টো আউটডোর ক্লাস থাকে, ওটার জন্য আমরা কল ইন করে যাই। আচ্ছা, তো এই গেল মোটামুটি আমাদের সারাদিনের যে শিডিউল। এক্ষেত্রে আমি একটা জিনিস অ্যাড করব যে আমাদের দিনে 4বার রোল কল হয়। যখন আমাদের ওয়ার্কিং ডে থাকে তাহলে আমাদের 4:25-এ একটা ফার্স্ট রোল কল হয়, সেকেন্ড রোল কল আমাদের 9:40-এ হয়, থার্ড রোল কল হয় আমাদের 4টের সময়, এবং রাত্রিবেলা নাইট রোল কল হয় রাত 8টার সময়। এই নাইট রোল কলে আমাদের ফর্মাল ড্রেস পরে যেতে হয়, প্রপার ফর্মাল ড্রেস উইথ অক্সফোর্ড শ্যু। এই প্রপার মানে ড্রেসে আমাদের রোল কল হতে হয় এবং এই ড্রেসে আমাদের ডিনার করতে হয়। আচ্ছা, তো এইগুলো সারাদিনের শিডিউল। এবার আমি উৎসবটাকে বলবো যে উৎসবটা যদি তুমি একটুখানি সিলেবাস সম্পর্কে একটু বলে দাও, যে আমাদের এই যে 1 বছর আমরা এসবিএসপিতে থাকবো, এই 1 বছরের ট্রেনিংটা আমাদের কীভাবে ভাগ করা হয়েছে এবং কোন কোন পর্যায়ে আমাদের পরীক্ষাটা হবে সেটা যদি একটু বলে দাও। থ্যাংক ইউ রিয়াজ। যেদিন আমরা প্রথম জয়েন করেছিলাম 0 উইকে, তো আমাদের ইনডোর ক্লাসে ফার্স্টে একটা কথা বলা হয়েছিল যে পুলিশ যারা, তাদের কাজ বলতে গেলে সারা ভারতবর্ষ নয় সারা বিশ্ব ইউনিক এই কারণে বিকজ এমন কোনো ফিল্ড নেই যেখানে আমাদের ইনভলভমেন্ট থাকে না। ইভেন দো অ্যাপারেন্টলি মনে হয় যে আমরা শুধু ল অ্যান্ড অর্ডারই করি। কারণ কি না, কারণ আমাদের এই ল অ্যান্ড অর্ডারটাকে মেনটেন করার জন্য আমাদেরকে সব কিছু জানতে লাগে। সেটা পার্সোনাল ম্যানেজমেন্ট হোক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হোক, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট হোক, সিকিউরিটি ম্যানেজমেন্ট হোক, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট হোক, ডিজাস্টার ম্যানেজমেন্ট হোক, এনিথিং অ্যান্ড এভরিথিং আন্ডার দ্য সান। যার ফলে আমাদের সিলেবাসটাকেও সেইভাবেই ডিজাইন করা হয়েছে। প্রাইমারিলি যেটা আছে বিএনএসএস আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের যেটা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, সেই জিনিসটা আমাদের আপাতত পড়ানো হবে। যদিও সিলেবাসটা এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যুস, বাট মোটামুটি এটা আমাদের বেসিক ফ্রেমওয়ার্ক। এর সাথে আমাদের সিআরপিসি, আইপিসি আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এটাও পড়তে লাগবে। অর্থাৎ আমাদেরকে আগে যেটা হতো যে আগে যারা প্রিভিয়াস ব্যাচে যারা ছিল তারা শুধু ওই 3টে জিনিসই মেনলি পড়তো ইন টার্মস অফ ল, বাট আমাদের এখন ওই 6টা সবকটাই পড়তে লাগবে। এছাড়া আমাদের পুলিশ স্টেশন ম্যানেজমেন্ট বা পাবলিক ম্যানেজমেন্ট, পাবলিক রিলেশনস, এই ধরনের ক্লাসেস রয়েছে। এইগুলোর মধ্যে অনেক কিছু আমাদেরকে কভার করতে হয়। উইমেন সেফটি, চিলড্রেন সেফটি, সিনিয়র সিটিজেন সেফটি, এই জিনিসগুলো নিয়ে আমাদের ক্লাসেস হয়। এছাড়াও সাইকোলজি, ক্রিমিনোলজি,
ক্রিমিনাল সিস্টেম ম্যানেজমেন্ট, ভিকটিমোলজি, এই ধরনের জিনিসগুলো আমাদের রয়েছে। এছাড়া ধরুন ওয়েলফেয়ার সিস্টেম, কমিউনিটি পুলিশিং, যেটা শুনতে খুব দুটো ওয়ার্ড, বাট অ্যাকচুয়ালি একটা বিশাল বড় জিনিস, কারণ কমিউনিটি পুলিশিংয়ের আন্ডারে সব কিছু আসে। অর্থাৎ সিভিল সার্ভিসে যেটা ধরুন এক্সিকিউটিভরা যে এক্সপোজারটা পায়, আমাদের কমিউনিটি পুলিশিংয়ের থ্রুতে আমাদের সেই জিনিসটা হয়ে যায়, আর রাদার আরও বেশি হয়ে যায় বলা যেতে পারে। এইসব ছাড়াও আমাদের আরও বেশ কিছু নতুন অ্যাডিশন রয়েছে, যেমন ধরুন বিভিন্ন মাইনর অ্যাক্ট থাকে বিভিন্ন সময়, যেগুলো পার্লামেন্ট থেকে আসে, সেইগুলো আমাদেরকে করতে লাগে। অ্যান্ড অন্য এজেন্সি, অর্থাৎ ধরুন ইডি থেকে শুরু করে সিবিআই হোক বা ইভেন ইন্টেলিজেন্স ব্যুরো হোক, তাদের যে বিভিন্ন অ্যাক্টস রয়েছে, পিএমএলএ থেকে শুরু করে ইউএপিএ, সব কিছু আমাদের পড়তে লাগে, কারণ আমাদের ইন্টার এজেন্সি কোঅপারেশনটাও একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট অফ সার্ভিস। এই জিনিসগুলো মোটামুটি রয়েছে। এবার কারেন্টলি আমাদের যে এক্সামিনেশন সিস্টেমটা, এটা 2 সেমিস্টারে ভাগ করে দেওয়া হয়েছে। তো বছরে হাফ ইয়ারলি সিস্টেম, 6 মাস পর আমাদের এক্সাম হবে, আবার 6 মাস পর এক্সাম হবে। এই প্রত্যেকটা এক্সামে আমাদের পাস করতে হবে, তবেই আর কি আমরা এই প্রবেশনটাকে থেকে কোয়ালিফাই করে ডিস্ট্রিক্ট ট্রেনিংয়ে যেতে পারবো। এছাড়াও আমাদের একটা লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন হয়, যেটা আর কি কনফার্মেশনের জন্য, সেটাও এখন আন্ডার ডিসকাশন রয়েছে, বাট অ্যাজ অফ নাও সেটা আমাদের দিতে হবে। আচ্ছা, তো এটা হলো, আমি এই ক্ষেত্রে বলে রাখি যে ইনডোরে যেমন আমাদের হাফ ইয়ারলি হবে, তেমনি আউটডোরেও একটা ফাইনাল পরীক্ষা হবে। আউটডোরেও ফাইনাল পরীক্ষা হওয়ার আগে সারা বছর ধরে আমাদের 3খানা পিরিয়ডিক্যাল হবে, ফার্স্ট পিরিয়ডিক্যাল, সেকেন্ড পিরিয়ডিক্যাল, থার্ড পিরিয়ডিক্যাল, তারপর গিয়ে ফাইনাল এক্সামিনেশন। এটা আউটডোরের জন্য। আর ইনডোরের জন্য 6 মাস করে সেমিস্টার সিস্টেম যেমন হয়, 9টা সাবজেক্ট আছে। আপাতত বলা হয়েছে যে প্রথমে 4টে, পরবর্তীকালে 5টা হবে। তো এইটা আপাতত বলা হয়েছে। আচ্ছা, আমি দিব্যেন্দুদাকে বলবো যে দিব্যেন্দুদা, তুমি যদি একটুখানি এই এত বিজি একটা শিডিউলের মধ্যে যে আমরা কিভাবে লেজার টাইমটাকে কাজে লাগাই বা স্টাডি টাইমটা কিভাবে বার করি, সেটা যদি একটুখানি বলো আর কি। দেখো, বেসিক্যালি আমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিয়ে আমরা এই সার্ভিসে ঢুকেছি, তারা সবাই জানি যে আমরা পড়াশুনো করতে অভ্যস্ত, কিন্তু এই আউটডোরের সম্বন্ধে আমাদের খুব একটা আইডিয়া নেই, বা আউটডোর করতে মানে আউটডোরে যে ট্রেনিংয়ের যে সমস্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো আছে, সেগুলো আমরা সচরাচর অভ্যস্ত নই। তো বলা যায় যে আমরা যখন এখানে ঢুকিনি, সার্ভিসে ঢোকার আগে আমরা সিভিলিয়ান ছিলাম, এবং সার্ভিসে ঢোকার পর থেকে আমরা পুলিশ অফিসার হিসেবে তৈরি করছি নিজেকে। তো এই যে সেই ওয়েটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে প্রথম দিকে, কারণ হচ্ছে আমরা যেটাতে অভ্যস্ত নই সেটাকে আমাদের মানাতে একটু সময় লাগবে। বাট ইন ডিউ প্রসেস অফ টাইম আমরা সেটাকে মানিয়ে ফেলেছি অনেকটা, এবং আস্তে আস্তে আরও বেশি অভ্যস্ত হয়ে পড়বো। যেটা বলা যেতে পারে যে এই যে আমাদের যে আউটডোর ট্রেনিংটা, সেই আউটডোর ট্রেনিংয়ে যেগুলো আমাদের অ্যাক্টিভিটিগুলো করতে হয়, সেই অ্যাক্টিভিটি করতে গিয়ে স্বাভাবিক যে আমাদের বডি টায়ার্ড হয়ে যেতে পারে, বা একটু ফ্যাটিক চলে আসতে পারে, বা সেটা খুব সাময়িক। এবং তারপরে যেটা হয় যে আমরা যে ছুটিগুলো পাই, সেই ছুটিগুলোতে আমরা লেজার টাইম পাই। যেমন আজকে রবিবার, আজকে ছুটির দিন ছিল, আজকে গোটা দিনে আমাদের সেরকম কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছিল না। তো সেটা আমরা কাজে লাগিয়েছি। সেটা যেটুকু আমাদের যে সিলেবাসে পড়ানো হচ্ছে বা ইনডোর ট্রেনিংয়ে যেগুলো পড়ানো হচ্ছে, সেগুলো আমরা কভার করতে পারছি। এবং শুধু তাই নয়, শুধু পড়াশোনা করলে তো আর হয় না, মানে একটা মানে একাডেমিতে সব কিছুর সঙ্গে অ্যাক্টিভিটিতে জড়িত থাকতে হয়। যেমন হচ্ছে আমরা যে লেজার টাইমটা পাই, সেই লেজার টাইমটা আমরা নিজেদের মধ্যেই কখনো গান বাজনা করি বা কখনো আড্ডা দিই, মানে যেরকম হয় আর কি। তো আমার মনে হয় না যে এটা খুব একটা টাফ। বেসিক্যালি এটা একটা মেন্টাল গেমের ব্যাপার। এটা যদি আমরা মানে নিজেকে আমরা টিউন করে ফেলি, তাহলে আমার মনে হয় না এই জার্নিটা ডিফিকাল্ট হবে। আচ্ছা আচ্ছা, তো সবার মনে যে কোশ্চেনটা থাকে যে পুলিশের ফিজিক্যাল বা ফিজিক্যাল ট্রেনিং একটু টাফ হয়। হ্যাঁ, এটা টাফ হয়, কারণ আমরা যেহেতু এটার সাথে হ্যাবিচুয়েটেড নয়, তো এই মানে পার্সোনালি আমার ক্ষেত্রে প্রথমটা একটু কোপ আপ করতে একটু প্রবলেম হচ্ছিল। তো এই ক্ষেত্রে আমি বিশালকে বলবো, বিশাল যেহেতু একটু আর্মির ব্যাকগ্রাউন্ড এবং ফিজিক্যালি আমাদের থেকে একটু বেশি ফিট আর কি, মাঠে ঘাটে ফিজিক্যাল এক্সারসাইজটা খুব ভালো করে। তো বিশাল, এই ফিজিক্যাল এক্সারসাইজে ফার্স্টে যে স্ট্রেসটা আমাদের মধ্যে এসেছে বা করছে, সেটা তুমি কীভাবে ম্যানেজ করলে, বা পরবর্তীকালে যারা আসতে চলেছে তারা ফার্স্ট থেকে কীরকম মেন্টালিটি নিয়ে আসবে যাতে ফিজিক্যাল এই স্ট্রেসটা তারা রিডিউস করতে পারে? ডেফিনেটলি, যেমন সবাই বলছে যে আমরা সবসময় আমরা যখনই ছিলাম প্রিপারেশন টাইমটাতে আমরা পড়াশোনার মধ্যে ব্যস্ত ছিলাম, সেভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেউই করতে পারিনি সেভাবে। কিন্তু যখনই আমাদের চয়েস ডিএসপি থাকছে বিসিএসে, তো একটা মাইন্ডসেট সবসময় রাখতে হবে যে আমাদেরকে একটা হেভি ট্রেনিংয়ের মধ্যে দিয়ে কাটাতে হবে একটা বছর। ঠিক আছে, নিশ্চয়ই এরপরেও আমাদের অনেক চ্যালেঞ্জেস আসবে, কিন্তু ট্রেনিং টাইমটা একটা ফিজিক্যালি চ্যালেঞ্জ দেবে।
তো ওই জন্য একটা মাইন্ডসেট তো সবসময় নিয়ে আসতে হবে ট্রেনিং সেন্টারে, যে হ্যাঁ এই একটা হেভি ট্রেনিং আমাকে ফেস করতে হচ্ছে। তাছাড়া যখনই এখানে আসছি ট্রেনিং সেন্টারে নিজেকে হাইড্রেটেড রাখা, প্লাস কোনো ইনজুরি হচ্ছে ওটা ইনিশিয়াল স্টেজেই ওটা ট্রিটমেন্ট করা, প্লাস এগুলো ছাড়া কোনো মেজর কোনো অসুবিধা হচ্ছে তো সাথে সাথে একটা ট্রিটমেন্টের ব্যবস্থা এখানে আছে, এখানে মেডিকেল ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, ওটা অ্যাভেল করা। তাছাড়া যতটা যদি কারোর ওভারওয়েট থাকে তো ওটাকে রিডিউস যতটা করে আসতে পারে বা এখানে এসে করে নেয়, ওটা খুবই দরকার। কারণ কি যত যে ওভারওয়েট থাকবে ও ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে অতটাই পিছিয়ে যাবে। কারণ কি দিন দিন মানে যে লেভেলটা আছে ওটা কিন্তু বাড়ছে এখানে, তো ওটাকে কোপ আপ করার জন্য নিজেকে ফিজিক্যালি খুবই অ্যাক্টিভ হতে হবে, প্লাস ফ্লেক্সিবিলিটি এগুলো সব ইমপ্রুভ করতে হবে। তো এই জিনিসগুলো আছে। তাছাড়া যারাই আসতে চাইছে, যখনই রেজাল্ট হয়ে যাচ্ছে নিজেদের মধ্যেও বাড়িতে কিছুটা প্রিপারেশন করে আসতে পারে, অল্প জগিং হয়ে গেল, কিছুটা একটু স্পিড রানিং স্প্রিন্ট করে এলো, ঠিক আছে। তাছাড়া একটু পুল আপ পুশ আপ করা, এগুলো নিজেদের মধ্যে করে আসতে পারে। বাস এই একটা মাইন্ডসেটে, আর সবসময় একটা মাইন্ডসেট রাখতে হবে যে আমি করতে পারবো। এই মাইন্ডসেট যদি থাকে তো সব কিছু পসিবল। সে ইনডোর করে মানে আউটডোর ক্লাসগুলো করে, ইনডোরে বসে পড়াশোনা করে, আবার নিজেও পড়াশোনা করার টাইম বের করে সব কিছু ম্যানেজ করে নিতে পারবো। এই হ্যাঁ, আমি এখানে জাস্ট একটা কথাই বলবো যে এটা মানে বিশালের থেকে একটুখানি ইয়ে হবে। আমি একটা জিনিস বলবো যে রেজাল্ট বেরোবে, যখনই বেরিয়ে যাক তার পরের দিন থেকে তোমরা রানিংটা প্র্যাকটিস করো, কারণ এই রানিংটা কিন্তু এখানে কোনো রকম ছাড় নেই। যেটা উৎসবটা একটু আগে বললো যে কালকে আমরা 2.4 কিলোমিটার রানিং উইদিন 12 মিনিট বলে, না 12 মিনিটের মধ্যে আমরা 2.4 কিলোমিটার রানিং আমরা কমপ্লিট করেছি, যেটা অফিসিয়াল টাইম 10 মিনিট। তো যারা আছে তারা কিন্তু রানিংটা আর কিছু করো না করো, রানিংটা একটু প্র্যাকটিস করো, নাহলে এখানে এসে কিন্তু রানিংয়ে ফার্স্টে একটুখানি প্রবলেম হবে এবং একটু ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। রিয়াজের কথা প্রসঙ্গে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত ট্রেনিং অ্যাক্টিভিটিসগুলো আছে তার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে ডিসিপ্লিন। অর্থাৎ আমরা যদি দেখি যে কোনো ফোর্স, বেসিক্যালি যেগুলো ইউনিফর্ম সার্ভিস রয়েছে, যেমন আর্মি, নেভি, এয়ারফোর্স অথবা পুলিশ, সব ক্ষেত্রেই কিন্তু একটাই পলিসি, মানে একটাই হচ্ছে মূল মন্ত্র, সেটা হচ্ছে ডিসিপ্লিন। অর্থাৎ ডিসিপ্লিন থাকা। তোমার সকালে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া অবধি তোমার প্রত্যেক যে দৈনন্দিন প্রাত্যহিক যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো থেকে একটা প্রপার শিডিউল টাইম মেনটেন করে করা। এবং আমার মনে হয় যে যখন আমরা ট্রেনিং থেকে বেরোবো তখন আমরা অ্যাজ এ পার্সন অনেক বেশি ডিসিপ্লিন হয়ে বেরোবো। আচ্ছা, আমি এবার উৎসবটাকে একটু বলবো, যদি একটু ইউনিফর্ম আর আমাদের ড্রেস কোডটা সম্পর্কে একটু যদি তুমি নিজের হাইলাইটটা রাখো, আর কবে আমরা ইউনিফর্ম পেলাম বা কখন আমাদের ইউনিফর্ম পড়তে হয়, তো এইটা যদি একটু বলো। প্রথমে বলে রাখি, ইউনিফর্ম সার্ভিস কথাটা মানে এই না যে জাস্ট যারা ইউনিফর্ম পরে কাজ করছে তা না। ইউনিফর্ম সার্ভিস কথাটার একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে, সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র ডিসিপ্লিন ফোর্স যারা তারা করে। ডিসিপ্লিন ফোর্স কি না, ডিসিপ্লিন কথাটার দুটো মিনিং, এক হচ্ছে পাংচুয়ালিটি অ্যান্ড সেকেন্ড হচ্ছে লিগাল অর্ডার ফলো করা। পাংচুয়ালিটি তো আর আলাদা করে আমি এক্সপ্লেন করতে হবে না, আপনারা শুনতেই পারছেন একটু আগে আমার অ্যালার্ম বেজে উঠলো। এখানে আমরা প্রত্যেকটা কাজ অ্যালার্ম দিয়ে করি অ্যান্ড প্রত্যেকটা টাইম লিমিটের মধ্যে করতে লাগে। এটাতে আমরা নিজেদেরকে অ্যাকাস্টম করার চেষ্টা করছি অ্যান্ড অনেকটা সাকসেসফুলও হয়েছি। অ্যান্ড সেকেন্ড পার্ট যেটা, দ্যাট ইজ লিগাল অর্ডার ক্যারি করা। সেটা হচ্ছে আমাদের যা যা হুকুম থাকে, অর্থাৎ যা যা ইনস্ট্রাকশন থাকে, যেভাবে করার কথা, যেটুকু টাইমের মধ্যে অ্যান্ড যতটা অ্যাকুরেসি দিয়ে করার কথা, সেটা আমাদেরকে ফলো করতে লাগে। এটাই অ্যাজ আ ডিসিপ্লিন ফোর্স আমাদের বলতে পারেন প্রাইডের জায়গা। তো ইউনিফর্ম হলো সেই প্রাইডের একটা ফিজিক্যাল ম্যানিফেস্টেশন। আমাদের ইউনিফর্মের অনেকগুলো পার্ট আছে। প্রথমেই আসি আমাদের বেরেট ক্যাপ বা ফোরেজ ক্যাপে। দুটো আলাদা জিনিস। বেরেট ক্যাপটা হচ্ছে একটা নীল রঙের টুপি, যেটার সামনে একটা WBPS লেখা ইনসিগনিয়া রয়েছে। আর এছাড়া ফোরেজ ক্যাপ একটা আছে, যেটা আপনারা নর্মাল সিনেমাতেও দেখে থাকেন অনেক সময়, যে একটা টুপি যেটা সামনের দিকটা একটা ফোরেজের মতো রয়েছে শেডের জন্য। এরপরে আমাদের যে নর্মাল খাকি ইউনিফর্ম থাকে, সেটা আমাদের যারা সুপিরিয়র অফিসার অর্থাৎ DSP অ্যান্ড অ্যাবাভ র্যাঙ্কের, ঠিক আছে। তো তাদের একটা ব্লু কালারের ল্যান্ডয়ার্ড থাকে, যেটা আমরা বাদিকটায় পরি। এর সাথে একটা হুইসেল থাকে। আমাদের ব্যাচ মানে যেটা আর কি 3টে স্টার থাকে। এখন আমাদের একটাই স্টার রয়েছে, যেহেতু আমরা DSP আন্ডার ট্রেনিং রয়েছে। এরপর আমরা যখন ট্রেনিং কমপ্লিট করবো আমাদের 3টে স্টার দিয়ে দেওয়া হবে। আমাদের এখানে WBPS বলে লেখা থাকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, যেটা কিনা এই সুপিরিয়র অফিসার্স অ্যান্ড অ্যাবাভরা ইউজ করতে পারে। যারা ধরুন ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, ASI বা কনস্টেবল আছে, তাদেরটায় WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেখা থাকে। এছাড়া আমাদের যে শার্ট রয়েছে তার এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইনসিগনিয়াটা থাকে। আমাদের বেল্টের মধ্যে ওই ইনসিগনিয়াগুলো রয়েছে।
অ্যান্ড এছাড়া আমাদের যে শু রয়েছে সেটা বিভিন্ন টাইপ রয়েছে। যখন আমরা মানে অ্যামিউনিশন বা ওই ধরনের জিনিস হ্যান্ডেল করছি তখন অ্যামিউনিশন শু ইউজ করি, যেটা কিনা আপনাদের অরেঞ্জ ডিপ মানে একটা পার্টিকুলার অরেঞ্জ টেঞ্জ থাকে। আর ক্লাসরুমের জন্য আমরা নর্মাল শু ইউজ করি, সেটা ওই সেম কালারের হয়, সেটা অক্সফোর্ড শু হয়। এই হচ্ছে আমাদের বেসিক ইউনিফর্ম। এছাড়া আমাদের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম ইউনিফর্ম রয়েছে, যেমন কমব্যাট ইউনিফর্ম রয়েছে, যেটা এখন আমরা পাইনি, কদিন পরে পাবো। আর বাকি ধরুন যে ধরনের কাজ করি, যে প্যারেডের জন্য একটা ইউনিফর্ম আছে, মাস্টার প্যারেড ইউনিফর্ম বলি, সেখানে একটা বেল্ট লাগানো থাকে। অ্যান্ড আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের নেম প্লেট থাকে উইথ আওয়ার ব্লাড গ্রুপ। অ্যান্ড এই এখন ট্রেনিং ওইটা রয়েছে, এরপরে যখন আমরা ফিল্ডে জয়েন করবো তখন আমরা আমাদের তার সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস ইউজ করতে পারবো, অর্থাৎ ডক্টর বা ওই ধরনের জিনিসগুলো। আচ্ছা, তো আমি জাস্ট এখানে একটা জিনিস বলে রাখি, ভিডিওটা করার জন্য আমার এখানে ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে গেছে। ভিডিওটা দেখে মনে হচ্ছে যে উৎসবদা মুখে লেফট বলছে, কিন্তু ভিডিওটা রাইট দেখাচ্ছে, আসলে কিন্তু সেটা নয়। এখানে ভিডিওটা জাস্ট ওরিয়েন্টেশনটা উল্টো হয়ে গেছে বলে আপনাদের ওখানে রাইট মনে হচ্ছে, কিন্তু এটা অরিজিনালি লেফটেই হচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আমি যেটা দিব্যেন্দুটাকে জিজ্ঞেস করবো যে আমাদের এখানে ফুডিং অ্যান্ড লজিংটা কীরকম হয়, কিভাবে আমাদের ফুডিংটা আমরা ম্যানেজ করি এবং আমাদের রুমগুলো কেমন, সেইটা নিয়ে যদি একটু বলো। আচ্ছা, কামিং টু লজিং ফার্স্ট, যেটা হয় যে আমাদের অ্যাজ এ ডেপুটি এসপি আমরা কিন্তু এন্টাইটেল একটা রুমের জন্য, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেককে একটা করে রুম আমাদের জন্য বরাদ্দ থাকে এবং সেই রুমে খুব ভালো অ্যামিনিটিসগুলো থাকে। এসি আছে রুমে, মানে যে ওয়াশরুম আছে সেখানে গিজারের ফেসিলিটি রয়েছে, এবং তার সাথে যেটা রয়েছে যে আমাদেরকে আয়রনও দেওয়া হয়েছে এবং একটা করে আলমারি থাকে, ঠিক আছে? এই সমস্ত জিনিস যেগুলো বেসিক কমিউনিটিস যেগুলো আছে সেগুলো খুব ভালো, ওয়েল ফার্নিশড রুম। কিন্তু যেহেতু আমাদের আগের ব্যাচের ট্রেনিং চলছে, অর্থাৎ 2020 ব্যাচে ডেপুটি এসপি যারা ট্রেনিংয়ে রয়েছেন তাদের জন্য তারা যেহেতু ওই রুম মানে নতুন সিনিয়র অফিসার্স মেস যেটা ইউজ করছেন, এই জন্য আমাদের এখন শেয়ারিংয়ে আমরা বর্তমানে রয়েছি 2 জন করে, পার রুমে 2 জন করে রয়েছি। আর ফুডিংয়ের ব্যাপারটা যেটা হয় এখানে, সেটা হচ্ছে একটা চিরাচরিত প্রথা এখানে আছে, সেটা হচ্ছে যে যে ব্যাচ ডেপুটি এসপি হিসেবে আসেন তাদেরকে নিজস্ব একটা মেস চালাতে হয়। অর্থাৎ খাবারের দৈনন্দিন খাবার যেটা আমাদের এখানে হয়, সেখানে আমরাই নিজেরা মেনু ঠিক করি। আমাদেরকে একটা প্রোফর্মা, অর্থাৎ একটা আমাদের প্রত্যেকের বিএমআই মাপা হয়েছে এখানে, এবং সেই বিএমআইটাকে কনসিডার করে আমাদের একটা প্রপার ডায়েট চার্ট সেটা দিয়ে দেওয়া হয়েছে, এবং আমরা চেষ্টা করি যে সেই ডায়েট চার্টটাকে যতটা বেশি সম্ভব ফলো করা। এবং যেহেতু এটা গরমকাল, সেই জন্য আমাদেরকে যেটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে যতটা সম্ভব লাইট খাবার খেতে, যাতে কোনো রকমভাবে অসুস্থ না হয়ে পড়ি আমরা। এবং প্রত্যেক দিন আমাদের যে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ এবং ডিনার, সেখানে যেরকম আমরা নর্মাল খাবার খাই বাড়িতে, সেই ব্যবস্থায় মানে সেই চেষ্টাই করা হয় যাতে কোনো রকম মানে রিচ বা জাঙ্ক ফুড যাতে না খাওয়া হয়, এইটুকু। আচ্ছা আচ্ছা, তো এই গেল মোটামুটি আমাদের 21 দিনে আমরা এই 21 দিনের মধ্যে এসবিএসপিএকে যতটা আমরা বুঝে উঠতে পেরেছি। আচ্ছা, আমি বিশালকে বলবো যদি একটু এসবিএসপি এর ক্যাম্পাসটা সম্পর্কে একটু যদি সংক্ষেপে বলে দাও, যে ক্যাম্পাসটা কেমন, এখানকার পরিবেশটা কেমন, এটা যদি একটু সংক্ষেপে বলে দাও। ডেফিনেটলি এসবিএসপি এর ক্যাম্পাসটা খুবই সুন্দর, প্রচুর গ্রিন এরিয়া, প্লাস্টিক ফ্রি এরিয়া এটা, তো হর্ন ফ্রি এরিয়া। হ্যাঁ, হর্ন ফ্রি এরিয়া, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর একটা শান্ত জায়গা। আর ডেফিনেটলি ট্রেনিংয়ের জন্য সব ফেসিলিটিস এখানে অ্যাভেলেবল আছে। আর প্যারেড গ্রাউন্ড থেকে নিয়ে A to Z খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্লাস মানে সুথিং যেটা বলে না, যে হ্যাঁ ট্রেনিংয়ের সময় আমাকে ইচ্ছা করবে যে হ্যাঁ ওই জায়গাটা গিয়ে আমি ট্রেনিংটা করি, তো ওই এনভায়রনমেন্টটা এখানে তৈরি করা আছে যে তুমি ট্রেনিংটা যদি এনজয় করতে চাও তো খুব ভালো করে এনজয় করতে পারবে। A to Z সব ফেসিলিটি আছে। তুমি গান শিখতে চাও, তুমি গিটার শিখতে চাও, তুমি কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে চাও, তুমি সব কিছু ফেসিলিটি এখানে পেয়ে যাবে। জাস্ট নিজেকে টাইমটা ম্যানেজ করে নিয়ে এটাকে করতে হবে। এখানে আমি একটা কথা বলে রাখি, জাস্ট দুটো জিনিস আমি অ্যাড করবো, যেটা বিশাল বলবো যে এখানকার পরিবেশটা সত্যিই খুবই সুন্দর, কারণ এই এসবিএসপি এর পুরো জায়গাটা গঙ্গার পাশে অবস্থিত, ফলে গঙ্গার ফ্রেশ হাওয়াটা তোমরা এখানে এক্সপিরিয়েন্স করতে পারবে। এবং দ্বিতীয় যে জিনিসটা আমার পার্সোনালি সব থেকে ভালো লাগে, সেটা হচ্ছে এখানে একটা ব্রিটিশ টাচ তোমরা ফিল করতে পারবে। এখানে বিভিন্ন যে বড় বড় ঘরগুলো রয়েছে, হেরিটেজ বিল্ডিং আছে, মানে ব্রিটিশদের অনেক কিছু তোমরা এখানে দেখতে পাবে, অনেক কিছু স্মৃতিসৌধ আছে, লর্ড ক্যানিংয়ের যে ওয়াইফ তার টম্ব আছে এখানে, মানে এখানে একটা ব্রিটিশ টাচ তোমরা ফিলিংস এখানে একটা পাবে। তো সেইটা বেশ আমার ভালো লাগে দেখতে, প্লাস গঙ্গার যে পরিবেশ সেটা তো আছে। তো আজকে এই ভিডিওটা আর বেশি বড় করবো না, লাস্ট এবার সংক্ষেপে তিনজনের কাছ থেকে শুনে নেবো যে 21 দিনে তাদের পার্সোনালি কেমন এক্সপিরিয়েন্স
হলো বা তারা কেমন ফিল করছে, তো দীপেন্দুদা শর্ট করে যদি তোমার এক্সপিরিয়েন্সটা একটু বলে নাও কেমন লাগলো। আমরা যখন পরীক্ষা দিই, অর্থাৎ অনেকের প্রায়োরিটি থাকে যে আমরা কি হতে চাই। তো আমার প্রায়োরিটি ছিল ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হওয়া। তো যেদিন জয়েন করি সেদিনও বুঝতে পারিনি যে আমরা আমাদের পরবর্তী যে জীবনটা আন্ডার ট্রেনিংয়ের জীবনটা কেমন হতে চলেছে। বাট আমরা 3 সপ্তাহ কাটিয়ে ফেলেছি এবং এটুকু বলতে পারি যে আমরা খুব এনরিচড হয়েছি, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে যেগুলো আগে কখনো হয়নি। এবং আমি এটুকু দাবি রাখতে পারি যে আমরা যখন এই ট্রেনিংটা পুরোপুরি কমপ্লিট করে ফেলবো তখন আমরা অনেকটা বেশি ডিসিপ্লিনড একটা পার্সনে পরিণত হব, এবং যেটা ফোর্সের জন্য খুব দরকার। এবং শুধু তাই নয়, তার সাথে যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আমরা এখান থেকে বিভিন্ন যে নতুন নতুন স্কিলগুলো ডেভেলপ করছি সেগুলো আমাদের পরবর্তী জীবনে কাজে লাগবে। এবং এই ডিসিপ্লিনটা যদি আমরা ভবিষ্যতে মেনটেন করে চলতে পারি তাহলে আমার মনে হয় যে অ্যাজ এ সিভিল সার্ভেন্ট আমরা সমাজে একটা ভালো রকম অবদান রাখতে পারবো। উৎসবদা। ডিএসপিটা মোটামুটি বলা যেতে পারে এখানে যারা ট্রেনিং করছে প্রত্যেকেরই ফার্স্ট চয়েস। হয়তো 1-2 আছে যাদের সেকেন্ড চয়েস ছিল, বাট আদারওয়াইজ এটা সবারই মোটামুটি ফার্স্ট চয়েস। অ্যান্ড মানে এইটা এমন একটা সার্ভিস যেখানে মানে অ্যাজ সুপিরিয়র অফিসার্স আমরা শুধুমাত্র অ্যাকাডেমিক্যালি এক্সিলেন্ট হলে আমাদের চলবে না, আমাদেরকে ফিল্ডেও এক্সিলেন্ট হতে হবে। আমাদের যে ট্রেনিং কোর্স রয়েছে সেটা যদি আপনাদের আমরা পরে দেখাতে পারি, সেক্ষেত্রে দেখবেন যে মোটামুটি যারা সাব ইন্সপেক্টর বা কনস্টেবল রয়েছে তাদের ট্রেনিংয়ে যা যা থাকে আমাদেরও মোটামুটি প্রায় সবই করতে লাগে। অর্থাৎ ফিল্ডেও সেই লেভেল অফ ফিজিক্যাল ফিটনেস, সেই লেভেল অফ ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স, আর অ্যাকাডেমিক ক্ষেত্রেও আমাদের সেই লেভেল অফ মানে কী বলবো ফিনেস, ওই জিনিসটা আমাদের থাকে, আমাদের রাখতে লাগবে, নাহলে আমরা এটা কমপ্লিট করতে পারবো না। যার ফলে ওভারঅল এই জিনিসটা ইজ বাউন্ড টু বি অ্যান এনরিচিং এক্সপিরিয়েন্স ফর অল অফ আস। অ্যান্ড যত দিন যাচ্ছে আমরা সেই জিনিসটা আরও আমাদের কাছে আনফোল্ড হচ্ছে। ইয়েস, দিস জার্নি ইজ টাফ, দিস জার্নি রিকোয়ার্স এন্ডিওরেন্স, ইট রিকোয়ার্স মেন্টাল স্ট্যামিনা। ফিজিক্যাল জিনিসগুলোকে ওভারকাম করার জন্য মেন্টাল এন্ডিওরেন্স রাখা প্রচণ্ড ইম্পর্টেন্ট। বাট সেই জিনিসটা আমরা ইনক্রিমেন্টালি আমরা বাড়াতে পারছি, অ্যান্ড আমরা নিজেরাও ফিল করছি যে উই আর ইমপ্রুভিং আওয়ারসেলভস। অ্যান্ড যার ফলে কি হচ্ছে না, আমি শিওর 1 বছর পর আমরা যখন এখান থেকে বেরোবো, উইল বিকাম মাচ বেটার পার্সনস, নট অনলি ইন টার্মস অফ আওয়ার বিহেভিয়ার বাট অলসো ইন টার্মস অফ আওয়ার নলেজ অ্যান্ড আওয়ার ক্যাপাসিটি টু উইথস্ট্যান্ড এনি ডিফিকাল্ট সিচুয়েশন দ্যাট কামস ইন ফ্রন্ট অফ আস। তো সব দিক দিয়ে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য রেস্ট অফ আওয়ার জার্নি। থ্যাংক ইউ। বিশাল। যেমন দীপেন্দু আর উৎসব বললো যে এখানে ট্রেনিং সম্বন্ধে বা ওনাদের এক্সপিরিয়েন্সটা, আমারও মতামতটা অলমোস্ট সেমই। আমি যেটা ফিল করেছি যে এখানে মানে আমাদের শিডিউলটা এইভাবে তৈরি করা যে আমাদের ডেভেলপমেন্টটা অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে, যে কোনো জায়গাতেই যেন আমরা পিছনে না থেকে যাই। অলরাউন্ড একটা ডেভেলপমেন্ট করে এখান থেকে আমরা যখন বেরোবো একটা কমপ্লিট পুলিশ পার্সোনাল বা পুলিশ অফিসার হয়ে এখান থেকে বেরোবো। তো সেইভাবে কোর্সটা তৈরি করা ডেফিনেটলি আমি এনজয় করছি, ট্রেনিংটাও এনজয় করছি। হ্যাঁ, ফার্স্ট উইকটা একটু চাপ মনে হয়েছিল যে কেন একটা হঠাৎ করে একটা মানে ডিসিপ্লিন লাইফে এন্ট্রি করেছিলাম, তো কিন্তু এখন একটা ইউজ টু হয়ে যাচ্ছি দিন দিন। আর ট্রেনিংটাকে জাস্ট এনজয় করছি, দেখি দিন দিন তো লেভেলটা বাড়ছে ট্রেনিংয়ের, ঠিক আছে, ফিউচারে হয়তো কোপ আপ করে নেবো ওটাকেও, কিন্তু এখন ওভারঅল এনজয় করছি। তো যাই হোক, আজকে অনেক কিছুই আলোচনা হলো এই সংক্ষিপ্ত ভিডিওতে। লাস্ট আমি একটা কথাই বলবো যে একটা বিতর্ক সবসময় লেগেই থাকে যে কেন আমরা পুলিশ ফোর্সে যাব, পুলিশ ফোর্সে অনেক হার্ডেলস আছে, পার্সোনাল লাইফ ব্যালেন্স হয় না, মানে যেগুলো গতানুগতিক প্রশ্ন ওঠে আর কি। তো এরকম কোনো ব্যাপার নেই যে পুলিশ ফোর্সে এলে আমাদের পার্সোনাল লাইফ থাকবে না বা কিছু থাকবে না, দুদিকেই ব্যালেন্স করা যায়। এবং একটা কোয়েশ্চেন লেগেই থাকে যে কোন সার্ভিসটা ভালো, তো এর কোনো ডেফিনিট অ্যান্সার নেই, এটা একটা রিলেটিভ কনসেপ্ট, যার যেটা ভালো লাগে। তো এর মানে এটা নয় যে আমার পুলিশ ভালো লাগে বলে অন্য সার্ভিসগুলো ছোট, বা এমনি কোনো কারণ নেই। যার পুলিশের প্রতি ফ্যাসিনেশন আছে বা যার পুলিশ ইউনিফর্মের প্রতি একটা প্যাশন আছে তার অবভিয়াসলি এই জিনিসটা ভালো লাগবে, এটাতে কোনো দ্বিমত নেই। তো ওভারঅল আমরা খুবই এনজয় করছি। হ্যাঁ, সবাইকার কাছেই প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ একটুখানি টাফ মনে হয়েছিল, ফিজিক্যাল স্ট্রেসটা একটু অনেকটা বেড়ে গেছিলো আমাদের, তো সেটা আমরা কোপ আপ করে নিচ্ছি এবং ভবিষ্যতেও কোপ আপ করে নেব। এবং আশা করবো আমরা সবাই একজন ভালো পুলিশ অফিসার হয়ে এইখান থেকে আমরা বেরোবো, এবং আশা করি সমাজের কাজে আমরা যারা শিখেছি সেটা সমাজের কাজে আমরা ইউজ করতে পারবো। তো আজকে ভিডিওটা এই অবধি। থ্যাংক ইউ দীপেন্দুদা, উৎসবদা, বিশাল এই ভিডিওতে আসার জন্য। তো তোমাদের যা কোয়ারিজ থাকবে এই ভিডিওর পরেও সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিও, যতটা পারবো আমরা 4 জনের মধ্যে উত্তর দিয়ে দেবো চেষ্টা করবো। থ্যাংক ইউ।